ঐতিহ্যবাহী কলেজ ঘিরে বেলাগাম দুর্নীতি। তৃণমূল আর দুর্নীতি যেন সমার্থক হয়ে গেছে। শিক্ষাক্ষেত্রকে যেমন তারা ছাড় দেয়নি, ঠিক তেমন আবার শিক্ষা প্রতিষ্ঠানকেও তারা দুর্নীতির কবল থেকে বাদ রাখেনি। কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ, যেখানে বই, ক্লাসরুম আর হাজারো পড়ুয়ার স্বপ্ন থাকার কথা, সেখানে যদি উই পোকা ধরা টাকার পাহাড়, লকারে বন্দুক আর এসি বেডরুমের গোপন জগতের খোঁজ মেলে, তখন তো প্রশ্নের পাহাড় তৈরি হয় নাকি? কারণ মোটেও এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যখন ওই অতীতে পার্থ চট্টোপাধ্যায়ের মতন নেতার ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তখন কি এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দেওয়া যায়, নাকি এটা সেই একই চক্রের আর একটা পর্দাফাঁস? যেখানে শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে টাকার কারখানা, এটা কি শুধুই কয়েকজন ছাত্র নেতার অতিরিক্ত বেপরোয়া হওয়ার উদাহরণ, নাকি এর পেছনে ছিল শাসক তৃণমূলের রাজনৈতিক ছত্রছায়া? কেন বাংলায় ক্ষমতায় এই তৃণমূল আসার পর শিক্ষা কেন্দ্রগুলোতে অশান্তি, বিশৃঙ্খলা এবং অধ্যক্ষদের ওপর চড়াও হওয়ার প্রবণতা বেড়ে গিয়েছিল? কেন বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজের নির্বাচন প্রক্রিয়া? ক্ষমতার লোভ। সদ্য বিধানসভা নির্বাচনে সেই তৃণমূল কংগ্রেসের হার কি কেবল রাজনৈতিক পরিসংখ্যান, নাকি এর পেছনে জমে থাকা ক্ষোভ, দুর্নীতি আর অবিশ্বাসেরই প্রতিফলন? তাহলে কি সুরেন্দ্রনাথ কলেজ শুধু একটা স্পটলাইট, যেখানে আলো পড়তেই ধরা পড়ে গেল বহুদিনের অন্ধকার, নাকি এখনো অনেক ইউনিয়ন রুম এমন আছে যেগুলোর দরজা খোলার অপেক্ষা বাকি? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বর্ষা নামার আগে ডেঙ্গু প্রতিরোধ আর মশা নিধনের জন্য কলকাতার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চত্বরকে পরিষ্কার করার নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। আর ঠিক সেই সাফাই অভিযানেই উঠে এলো তৃণমূল জামানার অপরাধের সাম্রাজ্যের হদিশ। এ যেন মশা মারতে কেউটে। মঙ্গলবার বিকেলে কলকাতার সুপরিচিত সুরেন্দ্রনাথ কলেজের ডে এবং ইভিনিং সেকশনের দুই অধ্যক্ষের উপস্থিতিতে কর্মীরা ক্যাম্পাস সাফাই অভিযান শুরু করে। এদিকে কলেজের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত ছাত্র সংসদ বা ইউনিয়ন রুমটি দীর্ঘদিন ধরেই তালাবন্ধ ছিল। কলেজ স্টাফ বা গার্ডদের কাছে সেই চাবি না থাকায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দরজা এবং ভেতরের আলমারির তালা ভেঙে ফেলা হয়। আর আলমারি ভাঙতেই উদ্ধার হয় মাঝারি আকারের দুটো সুটকেস, আর সুটকেস দুটো খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখা যায় একেবারে থরে থরে সাজানো রয়েছে 100 থেকে 500 টাকার নোটের বান্ডিল। তবে দীর্ঘদিন ধরে ওই অন্ধকার আলমারিতে পড়ে থাকার জন্য সেগুলিতে মারাত্মকভাবে উই পোকা ধরে গেছে। অধিকাংশ নোটই একেবারে ঝুরঝুরে হয়ে ব্যবহারের অযোগ্য বা নষ্ট হয়ে গেছে। প্রাথমিক গণনায় নগদ 1 লক্ষেরও বেশি টাকা স্পষ্ট হয়ে গেলেও ধ্বংস হয়ে যাওয়া নোটের বান্ডিল আর ওই ব্যাগের আকার হিসেব করে তদন্তকারী এবং রাজনৈতিক মহলের ধারণা এখানে কয়েক লক্ষ থেকে প্রায় 1 কোটি টাকা পর্যন্ত থাকতে পারে। প্রশ্ন উঠছে, এই টাকা এলো কোথা থেকে? কারা কি উদ্দেশ্যে এই টাকা ওই কলেজে লুকিয়ে রেখেছিল? ঘরটি থেকে টাকার সুটকেসের পাশাপাশি বেশ কিছু জাল রসিদ, বই এবং ভুয়ো ভাউচার পাওয়া গেছে। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, কলেজের বিভিন্ন ফান্ডের টাকা বা ভুয়ো বিল বানিয়ে সরকারি অনুদান তুলে ক্যাশ করা হতো এবং সেই টাকা এখানে লুকিয়ে রাখা হয়েছিল। গোটা ঘটনায় তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্র নেতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিজেপি বিধায়ক সজল ঘোষ। একটি ব্যাংকের পাসবইয়ের তথ্য তুলে ধরে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানিয়েছেন, ছাত্র সংসদের সাংস্কৃতিক অনুষ্ঠানের তহবিলে 1.5 কোটি টাকা জমা রয়েছে। কলেজের ছাত্র সংসদের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে সাধারণত 50 থেকে 100 টাকা নেওয়া হতো। সেই কালেকশন থেকে কখনো বছরে 1.5 কোটি টাকা ওই ছাত্র সংসদের তহবিলে আসতে পারে না। অর্থাৎ সহজ কথায় এটি কোনো বৈধ বা সৎ উপার্জনের টাকা নয়। ছাত্র সংসদের আড়ালে চলা ভর্তি দুর্নীতি আর চাকরি বিক্রির, তোলাবাজির কালো টাকাই ওখানে বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছিল, যা কালক্রমে উই পোকার খাদ্যে পরিণত হয়েছে।
তাছাড়া আবার ওই সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে বেশ কিছু সন্দেহজনক নথি এবং ডায়েরি উদ্ধার হয়েছে, যেখানে বিভিন্ন বহিরাগত মানুষের নাম এবং টাকার অঙ্ক আবার লেখা আছে। বাম নেতা মোহাম্মদ সেলিম এবং বিরোধীদের দাবি সরকারি বা স্কুলের চাকরি পাইয়ে দেবার নাম করে ওই চাকরি প্রার্থীদের কাছ থেকে যে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছিল, এটি সেই স্কুল সার্ভিস কমিশন বা নিয়োগ দুর্নীতির কালো টাকা। আপনারা অনেকেই জানেন যে বিগত বছরগুলোতে মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও মোটা অঙ্কের ওই কাটমানির বিনিময়ে ব্যাকডোর দিয়ে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি করানো হতো। বিজেপির সজল ঘোষ বা বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের মতো নেতাদের সরাসরি অভিযোগ, ছাত্র সংসদ বা ইউনিয়ন রুমকে এই ভর্তির তোলাবাজির কালো টাকা জমানোর মূল সেফ হাউস বা ক্যাশ কাউন্টার হিসেবে ব্যবহার করত শাসক দলের ছাত্র সংগঠন। তবে ঘটনার শেষ তো এখানে হয়নি। এই টাকা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুচিপাড়া থানার পুলিশ এসে টাকা এবং সুটকেস বাজেয়াপ্ত করে এবং মঙ্গলবার রাত 10:45 নাগাদ ওই কলেজের ইউনিয়ন রুমে পুনরায় চিরুনি তল্লাশি চালানো হয়। ঘরটির ভেতরে একটি টেবিলের তলা থেকে নীল রঙের প্লাস্টিকে মোড়ানো একটা ওয়ান শাটার দেশি বন্দুক আর কার্তুজও উদ্ধার হয়েছে। পাশাপাশি চিরুনি তল্লাশিতে ঘরের বিভিন্ন কোণ এবং লাগোয়া ছাদ থেকে প্রচুর পরিমাণে মদের খালি বোতল এবং গর্ভনিরোধক উদ্ধার করেছে পুলিশ। এর থেকেই স্পষ্ট যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ঘরটিকে অনৈতিক এবং প্রমোদ কাণ্ডের আখড়া বানানো হয়েছিল। এখানেও শেষ নয়, তল্লাশির পরিধি বাড়াতেই কলেজের 5 তলায় দুটি সম্পূর্ণ গোপন এবং বিলাসবহুল এসি বেডরুমের খোঁজ মেলে। সেখানে রয়েছে দামি খাটের ওপর দামি গদি, সোফা, ফ্রিজ এবং অত্যাধুনিক অ্যাটাচড বাথরুম। ঠিক কী কারণে কলেজের ভেতরে এমন এই লীলাক্ষেত্র তৈরি করা হলো বলুন তো? কি করে কলেজের ভেতরে এমন রুম বানিয়ে থাকা এবং অনৈতিক কাণ্ড চলতো? উঠছে এমন একাধিক প্রশ্ন। তদন্তে উঠে এসেছে এই বিলাসবহুল গোপন কক্ষের চাবি কলেজ কর্তৃপক্ষের কাছে থাকতো না, তা থাকতো বহিরাগত এবং প্রভাবশালী তৃণমূল নেতাদের পকেটে। অস্ত্র এবং বিপুল অবৈধ টাকা উদ্ধারের পর সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মুচিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্তরা জোর করে সরকারি সম্পত্তি দখল করে রেখেছিল এবং চাবি চাইলে কলেজ কর্তৃপক্ষকে রীতিমতো ভয় দেখানো হতো। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ তৃণমূল নেতা এবং গভর্নিং বডির প্রাক্তন সদস্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং কলেজের ভেন্ডার পরিতোষ দত্তের বিরুদ্ধে কঠোর আর্মস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ষড়যন্ত্র এবং হুমকি দেওয়ার মামলা রুজু করেছে। কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, 5 তলার ওই এলাহি এসি রুমে রীতিমতো মাসাজ পার্লার চালাতেন নাকি তিনি। সেখানে নাকি কলেজের অশিক্ষক কর্মচারীদের দিয়ে মাসাজ করাতেন দেবাশিস। কিন্তু কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠল এই দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানেন কি? অনেকেই তাকে চেনেন কানকাটা দেবু নামে। আজ থেকে প্রায় 14 বছর আগে শিয়ালদার বিখ্যাত জগৎ সিনেমার কাছে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যাতে প্রায় 20 থেকে 22 জন নিরীহ মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছিল এবং এলাকাটি পুরো ছারখার হয়ে গিয়েছিল। শিয়ালদা এলাকায় ত্রাস হিসেবে পরিচিত এই কানকাটা দেবুর নাম সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে জড়িয়েছিল। গ্রেপ্তারি এড়াতে তিনি দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ড বা আত্মগোপন করেছিলেন। আন্ডারগ্রাউন্ড থেকেই ফিরে এসে একেবারে ওই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে এই দেবাশিস। সাংসদের রাজনৈতিক ছত্রছায়াকে কাজে লাগিয়ে তিনি এই সুরেন্দ্রনাথ কলেজের গভর্নিং বডিতে জায়গা করে নেন এবং গোটা কলেজ চত্বর তথা ইউনিয়ন রুমকে নিজের ব্যক্তিগত অপরাধের সেফ হাউসে পরিণত করে। তবে কম যান না এই কানকাটা দেবুর ছেলে ওই শুভাশিস বন্দ্যোপাধ্যায়ও, যে আবার বর্তমানে মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও। অভিযোগ উঠছে, মধ্য কলকাতার জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সুকান্ত চক্রবর্তীকে সরিয়ে এই শুভাশিসকে ওই বড় পদ পাইয়ে দিতে চৌরঙ্গীর তৃণমূল বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়কে নাকি 7 লক্ষ টাকার একটি দামি নেকলেস, হীরের নেকলেস উপহার দেওয়া হয়েছিল। এই পদের দাপটেই ওই শুভাশিস কলেজে সিন্ডিকেট রাজ চালাতো রীতিমতো।
তবে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু কলেজেই নয়, রেলের চাকরি বিক্রির বড় চক্র চালানোরও অভিযোগ রয়েছে। প্রায় 40 থেকে 50 জন চাকরি প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে রেল কোঅপারেটিভ ব্যাংকে বেআইনিভাবে চাকরি দেবার গুরুতর অভিযোগ উঠেছে ওই কানকাটা দেবুর বিরুদ্ধে। এছাড়াও কয়েক বছর আগে সুরেন্দ্রনাথ কলেজের ভেতরেই এক ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই সময় অভিযোগ উঠেছিল যে ওই ছাত্রীর মৃত্যুর পেছনে এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের মানসিক নির্যাতন বা রাজনৈতিক চাপ জড়িত ছিল। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তৎকালীন সময়ে পুলিশ তদন্ত পুরো ধামাচাপা দিয়ে দিয়েছিল। এই সমস্ত তথ্য প্রমাণ এবং অভিযোগ থেকে পরিষ্কার যে ওই সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হওয়া টাকা, অস্ত্র কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি বহু বছরের তৃণমূলের জামানার সুসংগঠিত অপরাধ সাম্রাজ্যের ক্ষুদ্র একটা অংশ মাত্র, অর্থাৎ হিমশৈলের চূড়া মাত্র। সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের লাইব্রেরির ক্লার্ক মানস ভট্টাচার্য জানিয়েছেন যে তদন্ত আধিকারিকদের কাছে তাদের অনেক বক্তব্য রয়েছে। 2011 সালের পর থেকে গভর্নিং বডিতে রাজনৈতিক প্রভাব চলেছে। তখন থেকেই নাকি এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথাতেই চলতো গোটা কলেজটা। তাদের প্রভাবের কারণেই নাকি প্রিন্সিপাল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি কোনো সিদ্ধান্তই নিতে পারতো না। কখনো গভর্নিং বডি নির্বাচন হয়নি ওই কলেজে, রাজনৈতিক দাপটে মুখ খোলাই যেত না। ঘটনা প্রকাশ্যে আসার পর কোথায় এই তৃণমূলের প্রভাবশালী নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং তার ছেলে শুভাশিস বন্দ্যোপাধ্যায়, তার খোঁজে বেরিয়েছিলাম আমরা। দুটি বাড়ি ঘুরেও দেখা মিলল না এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি এভাবে তৃণমূল তার এই 15 বছরের টোটাল শিক্ষা ব্যবস্থাকে এবং রাজ্যের শিক্ষা পরিকাঠামো এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে? বাংলায় ক্ষমতায় তৃণমূল আসার পর শিক্ষা কেন্দ্রগুলোতে অশান্তি, বিশৃঙ্খলা এবং অধ্যক্ষদের ওপর চড়াও হওয়ার প্রবণতা বেড়েছিল। কেন বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজের নির্বাচন প্রক্রিয়া? যাতে এই দুর্নীতি করতে সুবিধে হয়, তার জন্য বলবো সে কথা। তবে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসে বামফ্রন্ট সরকারের প্রাথমিক স্তরে ইংরেজি শিক্ষা বন্ধ করার সিদ্ধান্তটি আজও অন্যতম বিতর্কিত এবং সুদূর প্রসারী রাজনৈতিক এবং সামাজিক ইস্যু হয়ে থেকে গেছে। 1981 থেকে 82 শিক্ষাবর্ষে এই নীতি কার্যকর হওয়ার পর থেকে পরবর্তী প্রায় 2 দশক ধরে রাজ্যের শিক্ষা এবং কর্মসংস্থানে এর মারাত্মক প্রভাব পড়েছিল। এক্ষেত্রে পরবর্তী জেনারেশনকে কয়েক যোজন দূরে পেছনে ঠেলে দিয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু তৃণমূল তার এই 15 বছরে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকেই এবং রাজ্যের শিক্ষা পরিকাঠামো এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে একেবারে পাতালের গভীরে পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের আমলে কলেজ স্তরে ছাত্র ভর্তির ক্ষেত্রে এবং কাটমানি বা তোলাবাজির একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রতি বছর কলেজগুলোতে প্রথম বর্ষের ছাত্র ভর্তির সময় শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের একাংশের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন কলেজে ভর্তির ফি এবং ইউনিয়নের নাম করে জাল রসিদ দিয়ে টাকা তোলার অভিযোগও উঠেছে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পরেও মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের থেকে কাউন্সেলিং বা আসন নিশ্চিত করার নামে হাজার হাজার কিংবা লক্ষাধিক টাকা কাটমানি বা ঘুষ নেবার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতি সে সময় এতটাই জটিল রূপ নিয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একাধিকবার মঞ্চ থেকে ছাত্র সংগঠনগুলোকে এই বিষয়ে সতর্ক করেছিলেন। কিন্তু ওই পর্যন্তই, কাজের কাজ হয়নি কিছুই। শুধু সাধারণ কলেজগুলো নয়, তৃণমূল জামানায় সরকারি মেডিকেল কলেজগুলোতেও আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোর প্রশাসনিক স্তরে থ্রেট কালচার এবং আর্থিক অনিয়মের বড়সড় অভিযোগ সামনে এসেছে। আবার আরজিকর মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মতো নামী সরকারি প্রতিষ্ঠানে পিজিটি শিক্ষার্থীদের থেকে রসিদ ছাড়া ফি নেওয়া, কেনাকাটায় আর্থিক জালিয়াতি এবং নির্দিষ্ট সিন্ডিকেট বা প্রভাবশালী গোষ্ঠীর অঙ্গুলি হেলনে পরীক্ষা এবং পোস্টিং নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগও রয়েছে। এই বিষয়ে রাজ্য সরকার তদন্ত কমিটি করেছিল বটে, কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। রাজ্যের একাধিক সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোতে পিএইচডির সিট বন্টন এবং গবেষণা বৃত্তির ক্ষেত্রে শাসক দলের ঘনিষ্ঠ বা প্রভাবশালীদের সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগটাও রয়েছে। যোগ্য গবেষকদের বঞ্চিত করে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সুযোগ দেওয়ার দাবি তুলে রাজভবন এবং শিক্ষা দপ্তরের মধ্যেও দীর্ঘ প্রশাসনিক দড়ি টানাটানি চলেছে।
সবথেকে বড় ইস্যু হলো তৃণমূল জামানায় 2013 সাল থেকেই কলেজ নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক অশান্তি শুরু হয়েছিল। তবে তৎকালীন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে 2017 সালে এই ছাত্র সংসদ নির্বাচন প্রক্রিয়াটাই আমূল পরিবর্তন করার চেষ্টা করে এবং সেই বছর থেকেই পুরনো নিয়মে প্রথাগত দলীয় প্রতীকে ছাত্র নির্বাচন কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কোভিড-19 মহামারী এবং অন্যান্য রাজনৈতিক কারণে তা পুরোপুরি স্থগিত হয়ে পড়ে, যা আজ পর্যন্ত আর নিয়মমাফিক কখনোই চালু হয়নি। এদিকে 2013 থেকে 2016 সালের মধ্যে এই রাজ্যের বিভিন্ন কলেজে, যেমন হরিপাল কলেজ, আশুতোষ কলেজ, জয়পুরিয়া কলেজ, এমন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে 2013 সালে কলকাতার হরিমোহন ঘোষ কলেজে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে তাপস চৌধুরী নামে এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়ে মারা যান, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। উঠেছিল বহিরাগতদের প্রবেশ এবং তোলাবাজির অভিযোগও। কলেজের সাধারণ পড়ুয়াদের বদলে বিভিন্ন রাজনৈতিক দলের বহিরাগত যুবকরা ক্যাম্পাস এবং ছাত্র সংসদ নিয়ন্ত্রণ করছিল। ভর্তি প্রক্রিয়া এবং কলেজের বিভিন্ন তহবিলের টাকা নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসছিল। স্বাভাবিকভাবেই লাগাতার ছাত্র আন্দোলনের জেরে কলেজগুলোর স্বাভাবিক পঠন পাঠন একেবারে শিখেই উঠেছিল। অধ্যাপক এবং অধ্যক্ষদের ঘেরাও করা এবং তাদের হেনস্থা করার ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় দাঁড়িয়েছিল। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতেই সরকার আবার কড়া পদক্ষেপ নেওয়ার নামে নির্বাচন প্রক্রিয়াটাই বন্ধ করে দেয়। কিন্তু যে অরাজকতা বন্ধ করতে তৃণমূল সরকার নির্বাচন ব্যবস্থাটাই স্তব্ধ করে দিয়েছিল, সেই ব্যবস্থার ভেতরেই আজ এই সুরেন্দ্রনাথ কলেজের মতন প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত দুর্নীতির জন্ম হয়েছে। তৃণমূল জামানায় আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ওই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হতে অভিযোগ ছিল সরকারি স্কুলে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের নামে বিপুল টাকা তোলাবাজি করা হয়েছিল। 2018 এবং 2019 সাল নাগাদ কলকাতার একাধিক নামী কলেজে টাকার বিনিময়ে অবৈধভাবে ছাত্র ভর্তি করানোর এক বিশাল চক্র বা র্যাকেট সামনে এসেছিল। আর এত কিছুর পরেও কি এসব বিষয়ে কোনো খবর ছিল না ওই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? এটা বিশ্বাসযোগ্য? 15 বছরে তারা এই বিষয়ে কিছুই জানতেন না, এমনটা কি আদৌ সম্ভব? কিভাবে একটি সরকারি কলেজের ভেতরে বছরের পর বছর ধরে তালাবন্ধ একটি ঘরে কোটি কোটি টাকা মজুদ থাকে? কিভাবে সেখানে অস্ত্র লুকিয়ে রাখা হয়? এবং কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে গড়ে উঠেছিল বিলাসবহুল ফুর্তি ঘর? অথচ প্রশাসন, পুলিশ এবং তৎকালীন শাসক দল নাকি কেউ কিছুই জানতো না। এই না জানার সংস্কৃতি কি আদৌ বিশ্বাসযোগ্য? এই চক্রের কেন্দ্রে বারবার কেন উঠে এসেছে ওই তৃণমূল কংগ্রেস এবং তার ছাত্র সংগঠনের নাম? শিক্ষা ব্যবস্থাকে যদি এভাবেই দলীয় প্রভাবের হাতিয়ার বানানো হয়, তাহলে তার ফল একসময় রাজনৈতিক মাটিতেও প্রতিফলিত হবেই। এখন দেখার বিষয় এই ঘটনার তদন্ত আদৌ নিরপেক্ষভাবে শেষ পর্যন্ত পৌঁছায় কিনা, নাকি আগের মতো ওই সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চাপা পড়ে যায়। নতুন কোনো ইউনিয়ন রুমের দরজা খুলে আবারও সামনে আসবে কি এই একই কাহিনী? শিক্ষার মন্দিরে যদি এই অন্ধকার বাস্তব হয়, তাহলে তার দায় এড়ানোর রাজনীতি দিয়ে আর কতদিনই বা ঢেকে রাখা সম্ভব? পরিস্থিতির দিকে নজর থাকবে আমাদের। আজ এই পর্যন্তই। নমস্কার।